রৌদ্রোজ্জ্বল দিন, মাথার পূর্ব দিকের সূর্যটা নিজস্ব আলো নিয়ে বিস্তার করছে পুরো ধরণীময়। ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 10টাকে ছোঁয়নি। গেটের ভেতর পা রেখে খানিকটা অবাক হলো স্পর্শী। প্রতিদিনের মতো পিয়াস তার দলবল নিয়ে উপস্থিত নেই সেখানে। সন্দেহের দানা বাঁধল মনে। আর একটু সামনে এগিয়ে বাম দিকে চাইতেই আরো চমকে উঠল। মাঠের এই কোনায় গাছের সাথে ঘেঁষে ফোপাচ্ছে এক মেয়ে। পেছন থেকে দেখে মনে হচ্ছে না সে কাঁদছে, তারপরেও মন মানল না। আলতো পায়ে না চাইতেও চলে গেল সেদিকে। মেয়েটার থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? মুহূর্তেই চমকে উঠল সামনের মেয়েটি। নিচু মাথাটাকে খানিকটা উপরে তুলে দেখে নিল স্পর্শীকে। সাথে সাথেই চেহারার মধ্যে ভীতিকর অস্বস্তি দেখা দিল। স্পর্শী চোখ বুলিয়ে দেখে নিল আরেকবার। দেখেই মনে হচ্ছে তার থেকে জুনিয়র, হয়তো ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের হবে। চোখগুলো লাল হয়ে আছে। এখন না কাঁদলেও দেখেই বোঝাচ্ছে কিছুক্ষণ আগে সে কেঁদেছে, যার হেঁচকি এখনো থামেনি। মেয়েটাকে নীরব দেখে পুনরায় জিজ্ঞেস করল, কেউ কিছু বলেছে? আমাকে বলো। হঠাৎ এমন স্নিগ্ধ কণ্ঠস্বর শুনে হয়তো ভয় কমলো তার। এমনিতেই ভার্সিটি লাইফের সিনিয়র মানেই এক আতঙ্কের নাম। সেখানে হুট করে এমন গম্ভীর কণ্ঠস্বর নিয়ে কথা বলে ভয় পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছুটা নিচু হলো স্পর্শী। হাত বাড়িয়ে মেয়েটাকে তুলে আলতো হেসে বলল, ভয় পেও না, আমি থার্ড ইয়ারের, তোমার সিনিয়রই হব। আমাকে নির্ভয়ে বলো, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। মেয়েটা যেন সাহস পেল অনেকটা। ঢোক গিলে আশেপাশে চেয়ে আরেকটু কাছে গেল স্পর্শী, যেন অন্যরা দেখে মনে করে সে এই সিনিয়র আপুর পরিচিত। কিছুটা স্নিগ্ধ কণ্ঠে বলল, আপু, আমি ফার্স্ট ইয়ারের। স্পর্শী ভ্রু কুঁচকে তাকালো, কিছুক্ষণ ভেবে বলল, কেউ কি র্যাগ দিয়েছে? বলতেই সারা মুখে আবারও অন্ধকার বিরাজ করলো মেয়েটার। চোখ দুটো পুনরায় ছলছল করে উঠল। ভেঙে যাওয়া কণ্ঠে বলে উঠল, এক ভাইয়া আর তার দলবল আমাকে বাজেভাবে র্যাগ দিয়েছে। ওরা বলেছে। কথা শেষ করার আগেই ফুঁসে উঠল স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল, সাথে কোনো আপু ছিল? আশেপাশের কেউ কিছু বললো না? কোনো স্টুডেন্ট বাধা দেয়নি? আর কি বলেছে তোমায় ওরা? আমি আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছিলাম, তখন হুট করে একটা বড় ভাই ডাক দিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওনাদের সামনে দাঁড়াতেই ফুঁসে উঠে বলল, সালাম দাওনি কেন? সিনিয়র ভাইদের সালাম দিতে হয়, জানো না? আমি তারপর সালাম দিয়েছি, কিন্তু তাও ওনারা থামেনি। আমার চশমা খুলে নিয়ে ভেঙে ফেলেছে। আমার নোটস খাতা নিয়ে বলল, এটা কোনো হাতের লেখার মধ্যে পড়ে? তেলাপোকা হেঁটে গেছে মনে হয়। তারপর আমার পারিবারিক শিক্ষা নিয়ে অনেক অপমান করেছে। আমার নোটস ছিঁড়ে ফেলেছে। এখন বলেছে আমাকে নাকি এখন থেকে 10 দিন ওনার অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। স্পর্শী কিছুটা চিন্তিত হলো। তারপর পুনরায় জিজ্ঞেস করলো, আর কিছু বলেনি? এটুকুই? অস্বস্তিতে পড়ল মেয়েটা। নিজের জড়তা কাটিয়ে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, উনি কথাগুলো বলার পুরোটা সময় আমার ঘাড়ে হাত দিয়ে রেখেছিল। অনেক বাজেভাবে আঙুলগুলো দিয়ে গলায় ছুঁয়েছে। বাকরুদ্ধ হয়ে গেল স্পর্শী। শরীরে থাকা রক্তিম বর্ণীয় তরল পদার্থ তরতর করে গরম হতে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, আশেপাশে কেউ ছিল না? কিছু বলেনি কেউ? না, ওনারা আমাকে ডেকে ওই জঙ্গলের পাশে নিয়ে গেছিল। আর কিছু শোনার প্রয়াস না করেই মেয়েটার হাত ধরে টেনে ইংলিশ ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল। আজকের ক্লাস চুলোয় যাক, কিন্তু পিয়াসের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। পিয়াস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও সে তৃতীয় বর্ষে। এক্ষেত্রে জুনিয়র হিসেবে একজন সিনিয়রের সাথে বুঝে শুনে লড়াইয়ে নামতে হবে। ডিপার্টমেন্টের সামনে যেতেই চোখে পড়ল ফারজানা রুমি আপুকে। তিনি ফাইনাল ইয়ারের ছাত্রী, বলতে গেলে জুনিয়র মেয়েদের ভরসার স্থান। অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিবাদ করে টিকে আছে ক্যাম্পাসে। তাকে সকল ঘটনা বলতেই অবাক হয়ে গেল, কেননা বর্তমান ক্যাম্পাসের নিয়ম অনুসারে কোনো ছেলে জুনিয়র মেয়েদের র্যাগ দিতে পারবে না। র্যাগ দিতে হলে মেয়েরা মেয়েদের এবং ছেলেরা ছেলেদেরই দিতে পারবে, যেটা বর্তমান ভিসির আদেশ। কোনো রকম সময় নষ্ট না করে স্পর্শীকে সাথে করে মেয়েটাকে নিয়ে গেল উপর মহলে। দুপুর 12:30। মাথার উপর সূর্যটা প্রায় এসে পড়েছে। ল ডিপার্টমেন্টের সামনের রাস্তাটায় শ্রেয়সীর সাথে হাঁটছে স্পর্শী। এরই মধ্যে প্রবল বেগে নিজের বাইক থামালো পিয়াস। চমকে দুপা পেছনে দাঁড়িয়ে গেল দুজন। আরেকটু হলেই চাকার নিচে পা পড়ে যেত স্পর্শী। নিজের সমস্ত ক্ষোভ মেটানোর উদ্দেশ্যে এই যে পিয়াস এমনটা করেছে সে বিষয়ে নিশ্চিত স্পর্শী। বাইক থেকে নেমে তার সামনে গিয়ে তাতে দাঁত চেপে রেগে পিয়াস বলল, তুই সব জায়গায় এমন মাতব্বাড়ি করিস কেন? ওই, তোরে কিছু করছি আমি? তোরে শুইছিলাম নাকি তোরে রেপ করছিলাম? তোরে এত চলে কেন? আমার যা খুশি আমি তাই করবো, তাতে তোর কি? তোর কত বড় সাহস তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোকে তো দেখে নেবো আমি, তোর কি অবস্থা করি শুধু তুই দেখ। জনমানব ভর্তি রাস্তার মধ্যে এমন লেইম ওয়ার্ড ইউজ করে স্পর্শীকে কেউ ধমকাচ্ছে ভাবতেই মাথা ফাঁকা হয়ে গেল। খেপে 2 কদম সামনে এগিয়ে ডান হাতের তর্জনী উঁচু করে চিৎকার করে বলল, এই পিয়াস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমার ক্ষতি করবি? ব্যাপারটা ভীষণ হাস্যকর। ওকে ফাইন, চেষ্টা করে দেখিস।
খোদার কসম, ফার্স্ট টাইম শুধু কমপ্লেইন করে থেমেছি, কিন্তু সেকেন্ড টাইম তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। অসভ্যের বাচ্চা, লুচ্চার মতো চরিত্র বানিয়েছিস। যেখানে যা দেখিস সেটাই চোখে দেখার স্বাদ ওঠে। তোর জন্য ভার্সিটির জুনিয়ররা শান্তিতে থাকতে পারে না। একটু চিন্তা করে দেখিস তো, ঠিক কতগুলো মেয়েকে এ পর্যন্ত জ্বালিয়েছিস তুই। ওরা যদি একত্রে হয়ে একবার প্রতিবাদ করতে নামে, তাহলে তোর এক টুকরা মাংসও কেউ ভাগে পাবে না। সাবধান হয়ে যা সিনিয়র তুই আমার। যেখানে আপনি করে সম্বোধন করব, সেখানে তোকে তুই ডাকতেও ঘৃণা লাগছে। একটু তো শুধরে যা। বাপ মায়ের শিক্ষার ওপরে অন্তত আঙুল তোলাস না, চরিত্রহীন। থেমে শান্ত হয়ে বলল, এ ভাই শোন, একটু ভালো হ। যাদের ডিস্টার্ব করতিস তাদের কাছে একটু ক্ষমা টমা চাই না। লেখাপড়ায় মন দে। বলেই সেখান থেকে সামনে এগিয়ে গেল স্পর্শী। পিয়াস লালসার দৃষ্টিতে তাকালো তার দিকে, তারপর বিশ্রীভাবে হেসে উচ্চস্বরে বলল, ওকে ডার্লিং, লাস্ট আরেকবার খারাপ হই, পরে একসাথে ক্ষমা চেয়ে নিব। স্পর্শীয় শুনেও যেন শুনলো না, আশেপাশের অনেকেই শুনেও তেমন রিয়েক্ট করলো না। এর চরিত্রের ব্যাপারে ডিপার্টমেন্টের কম বেশি সবারই জানা। অনেকবার উপর মহলে কমপ্লেইন করেও রুখতে পারেনি তাকে। তার ক্ষমতাধর ভাই সামলে নিয়েছে সবকিছু। কেটে গেছে সেদিন, সব ভালোভাবে কাটলেও বাদ সাধলো পরদিন সকালবেলা। এক স্টুডেন্ট বাড়িতে অনুপস্থিত থাকায় বাসায় রয়ে গেছে স্পর্শী। মা তাকে দেখে আগেই চলে গেছে পার্লারে। চেয়ারে বসে সকালের খাবার মুখে দিতেই গেটের উপর ধাক্কার শব্দ হলো। চমকে গেল স্পর্শী। আরশি তো কলেজে গেছে, কিছুদিন পরেই সেকেন্ড ইয়ারে উঠবে। আসন্ন এক্সামের তোড়ে ভাগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। তাহলে কে এলো এই অসময়? ভাবার আগেই পুনরায় ধাক্কা পড়ল প্রবলভাবে। গেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আরও শিউরে উঠল। একে একে বিরতিহীনভাবে ধাক্কা পড়ছে লোহার আস্তরণের উপর। ভেতর থেকে সিটকিনি খুলতেই ঝাপটে পড়ল স্পর্শীর গায়ের উপর। এলোমেলো চুলের এই কলেজ ড্রেস পড়ুয়া বোনকে দেখতেই পিলে চমকে উঠল। স্পর্শীকে কিছু না বলেই কাপা হাতে লাগিয়ে দিল গেট, যেন ভেতরে সেই দানব ঢুকে পড়বে। ব্যাগের ভার আর সইতে পারল না শরীর। কাঁধ ঘেঁষে মাটিতে পড়তেই ধরে ফেলল স্পর্শী। একে একে কি হয়েছে বারবার জিজ্ঞেস করাতেও সাড়া পেল না আরশির থেকে। একটা ঘোরের মধ্যে আছে সে। পাগুলো যেন পাথরের ন্যায় ওজন হয়ে গেছে, সামনে মোটেই এগোতে পারছে না। অসহায় হয়েই বসে পড়ল দেয়াল ঘেঁষে। কান্নারত অবস্থায় বলল, আপু, আমাকে প্লিজ রুমে নিয়ে চলো, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। স্পর্শী হা হয়ে গেল। ভেতরের উত্তেজনায় যেন হাড়টা বাইরে বের হয়ে আসতে চাইছে। ব্যাগ ফেলে দিল, দু হাত দিয়ে ঝাঁপড়ে ধরল আরশিকে। নিজের উপর সমস্ত ভর নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। বিছানার উপর বসাতে সমস্ত ভর ছেড়ে দিল আরশি। ধুপ করে পড়ে গেল বিছানায়। চিত হয়ে শুতে কাঁধের উপর থেকে এলোমেলো চুলগুলো সরে চলে গেল বিছানার চাদরের উপর। তার সাথে দৃশ্যমান হলো ইউনিফর্ম ছিঁড়ে শরীরে আচড়ানো কাঁধটা। মাথা শূন্য হয়ে গেল স্পর্শী। আরশির দিকে তাকাতেই দেখলো নিথর হয়ে তাকিয়ে আছে জানালার দিকে। এক ধ্যানে দু চোখ দিয়ে বের হওয়া নিঃশব্দের অশ্রুগুলো কলিজাটা কেটে ফেলছে স্পর্শীর। সোজা বেরিয়ে এলো রুম থেকে। তাহলে কি কোনো জানোয়ারের হিংস্রতার কবল হলো তার বোন? কিন্তু বাসা থেকে বের হলোই তো 15 মিনিটের মতো, এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? উফ, তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। জগ থেকে পানি ঢেলে দ্রুত পায়ে চলে এলো আবারও রুমে। আরশিকে উঠিয়ে বুকের সাথে ঠ্যাস দিয়ে পানি খাওয়ালো। বেশ কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, কে ছিল? মুহূর্তেই আবারও কান্নায় ভেঙে পড়ল আরশি। ঘুরে স্পর্শীকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। একটা সময় কান্নার বেগ কমলে হেঁচকি দিতে দিতে বলল, আপু, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আগে পিছে রাস্তায় কেউ ছিল না। বালির মাঠের কাছে যেতেই হুট করে কোথা থেকে বাইক নিয়ে চলে এলো। আমি পাত্তা দিইনি, কিন্তু আমার কাছে আসতেই সেকেন্ডের মধ্যে হাত টেনে ধরে বাইকে ওঠাতে চেয়েছিল। ওরা দুজন ছিল বাইকে। আমি ভয় পেয়ে কামড় মেরে দিয়েছিলাম, আর তখনই আমার চুল টেনে ধরে ধাক্কা মেরে ফেলে দেয় বালির মধ্যে। উঠে যখন পেছন ফিরে দৌড় দিতে গিয়েছে, তখন জামা টেনে ধরছিল, ওই সময় ছিঁড়ে গেছে। এর মধ্যে ওই পাশের বাড়ি থেকে একটা লোক বের হতেই পালিয়ে যায়। আপু, তুমি প্লিজ মাকে কিছু বলো না, মা জানলে উল্টো আমাকেই দোষ দেবে। দু হাত দিয়ে মাথা চেপে ধরল স্পর্শী। দ্রুত নিজের রাগকে সংবরণ করে বলল, ছেলে দুটো কে ছিল? তুই কি চিনিস ওদের? না, এর আগে কখনো দেখিও নি, কিন্তু সামনেরটাকে চেনা চেনা লাগছে। পাশের টেবিল থেকে ফোন নিয়ে দ্রুত ঢুকলো পিয়াসের আইডিতে। প্রোফাইলে ফটো বের করে আরশির সামনে দিয়ে বলল, ও ছিল কি?
আরশি সায় দিতেই স্পর্শী বিছানা থেকে উঠে পড়ল। 2 মিনিটে ড্রেস চেঞ্জ করে চুল আঁচড়ে নিবি। বলেই ব্যাগ থেকে অনন্দার রুমের চাবি হাতে নিল। বোনের হাত ধরে টেনে বেরিয়ে এলো বাসার বাইরে। স্ট্যান্ডে গিয়ে বাস ধরার সময় নাই। সোসাইটি গেটের সামনে থেকেই সরাসরি রিক্সা ধরলো ক্যাম্পাসে যাওয়ার। ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই ড্রাইভারকে বলল প্রীতিলতা হলের দিকে যেতে। রাগে ভেতরের রক্ত টকবক টকবক করে ফুটছে। গতকালকেই ছাত্রলীগের নেতা রাতুল ভাইকে জানিয়েছিল পিয়াসের কথা। এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিল। সে ধমকাধমকি করলেও শোনেনি পিয়াস। পরে দলবল নিয়ে পিয়াসকে মারার উদ্দেশ্যে যেতে গেলেই বারণ করেছিল স্পর্শী। ভেবেছে শুধরে যাবে, কিন্তু ভুল, বিশাল বড় ভুল। আজ যদি ওই বৃদ্ধ লোকটা এসে না পড়তো, তাহলে দুজন মিলে আরশিকে তুলে নিয়ে যাওয়া মোটেও অসম্ভবের কিছু না। পাশেই পরিত্যক্ত সোয়া মিল ছিল, এমন না দূরে নেওয়ার কোনো দরকার ছিল তাদের। উফ, ভাবতে পারছে না স্পর্শী হয়ে যেত আজ। বোনটাকে কি আদৌ জীবিত পেত সে? হলের সামনে থামতেই আরশিকে রিকশায় বসিয়ে ভেতরে গেল স্পর্শী। 607 নং রুমেই অনন্দা থাকে। একটা চাবি স্পর্শীর কাছেও আছে। রুমে ঢুকে কাঙ্ক্ষিত বেডটার নিচ থেকে ট্রাঙ্ক বের করলো। সেটা খুলতেই ভেতর থেকে বের হলো হকি স্টিক। এগুলো রুমি আপুই ওকে রাখতে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। বাসায় মায়ের জন্য রাখাটা উচিত হবে না বলেই অনন্দার রুমে রেখেছে। স্টিক হাতে পুনরায় রুম বদ্ধ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হল থেকে বেরিয়ে রিকশায় উঠতেই ভয় পেয়ে গেল আরশি। স্পর্শীর হাতে স্টিক দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। যেতে যেতে অনেকে স্পর্শীকে আর চোখে দেখে নিল। কেউ কেউ একে অপরকে ফিসফিস করে বলল। লোক প্রশাসন ডিপার্টমেন্টের সামনে নামতেই ভাড়া চুকিয়ে দিল স্পর্শী। আরশিকে নিয়ে হেঁটে এলো ভবনের সামনে। গায়ের ওড়না খুলে বুক পেঁচিয়ে বেঁধে নিল কোমরে। মাঠের ওই প্রান্তে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে পিয়াস। দাবানলের মতো এগিয়ে গেল স্পর্শী। কলার ধরে টেনে নিয়ে এলো সামনের দিকে। আচমকা এমন কাণ্ডে অবাক হয়ে গেল উপস্থিত সবাই। কেউ কেউ বুঝতে পারলো আগত তাণ্ডব, কেউ আবার জড়ো হলো তাদের ঘিরে। সেকেন্ড ব্যয় না করে শরীরের সর্বোচ্চ জোরে আঘাত করলো পিয়াসের পায়ে। আচমকাই এমন আক্রমণ বুঝে উঠতে পারলো না পিয়াস। হাঁটু ভেঙে বসে পড়লো পা ধরে। নুয়ে পড়তেই দম দমাদম পিঠের উপর পেটাতে লাগলো স্পর্শী। পিয়াসের সঙ্গ দেওয়া বন্ধুটা পালিয়েছে ইতিমধ্যেই। তাকে পালাতে দেখে আশেপাশের অনেকেই আঁচ করতে পারলো অঘটনকে। একজন মোটা তাজা পুরুষের সামনে স্পর্শী কিছুই নয়। পিয়াস চাইলে এক মুহূর্তে আক্রমণ করতে পারে তার উপর, কিন্তু স্টিক হাতে অনবরত পেটাতে থাকা স্পর্শী সেকেন্ডের সময় দিচ্ছে না তাকে উঠে দাঁড়ানোর। এরই মধ্যে সেখানে হাজির হলো ফারজানা, রুমি, রাতুল সহ আরো অনেক। রুমি স্পর্শীকে থামানোর প্রয়াস করতেই তেতে উঠল পুনরায়। চিৎকার করে বলল, খবরদার আপু, আমাকে থামানোর চেষ্টাও করবে না। অনেক শুনেছি তোমাদের কথা, বারবার নালিশ করেছি ওপর মহলে, কিন্তু ফলটা কি হলো? ও আমার বোনের দিকে নজর দিয়েছে। জানোয়ারটা আমার সাথে না পেরে কুকুরের মতো আমার বোনকে কামড়াতে গেছিল। ওর দাঁত উপড়ে নিব আমি। জানি ক্যাম্পাসে এরকম মারপিট করা মোটেও সুবিধার হবে না আমার জন্য, হয়তো বহিষ্কারও করতে পারে এজন্য, কিন্তু তাই বলে বসে থাকবো? একবার তো নয়, কমপক্ষে 100 বার কমপ্লেইন করেছি কুকুরটার নামে, কিন্তু তারা ওই ধমক পর্যন্ত দিয়েই বসে থেকেছে। ও আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল। ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে পিয়াস। ঠোঁট ফেটে রক্ত গল গল করে পড়ছে। আশেপাশে অসংখ্য শিক্ষার্থী, ছাত্রলীগের ছেলেপেলে, প্রাক্তন শিক্ষার্থী দেখে সামনে নিল নিজেকে। এত কিছুর মধ্যেই বিশ্রীভাবে হেসে দিল সবার সামনে। এখানে কিছু করতে গেলে উল্টো মার খেতে হবে সবার, কিন্তু এই ভুল তো করবে না পিয়াস। সে তো সুযোগ বুঝে ছবল মারবে। খোঁড়াতে খোঁড়াতে 2 কদম সামনে আগাতেই কিছু ফ্রেন্ডরা এসে ধরল। মুহূর্তেই গা ঝাড়া মেরে ফেলে দিল তাদের। মুখ দিয়ে বিশ্রী গালিগালাজ করে বলল, এতক্ষণ যখন আসিসনি, এখন আসার চেষ্টা করিস না। ক্ষান্ত হলো না স্পর্শী। রাগকে ঝাড়তে আশেপাশে তাকাতেই নজরে পড়ল পিয়াসের ফোন। হাতে নিতেই দেখলো কিছু বিশ্রী চ্যাটিং। কেটে বের হয়ে ঢুকলো কন্ট্রাক্ট লিস্টে। প্রথম নাম্বার ভাই লিখে সেভ করা দেখে কল লাগালো সেখানে। 2 বার রিং হতেই রিসিভ হলো। গম্ভীর স্বরে কেউ বলল, হ্যাঁ বল। তেতে উঠলো স্পর্শী, ঝাঁঝালো কণ্ঠে বলল, বলা বলি পরে, আগে বলুন পিয়াস আপনার নিজের ভাই হয়? কপালে ভাঁজ পড়ে গেল ফোনের ওপ্রান্তে থাকা পরশের। চিন্তিত কণ্ঠে বলল, কে আপনি? পিয়াসের ফোন আপনার কাছে কেন? ও কি ফোন হারিয়ে ফেলেছে? তাচ্ছিলের হাসি হাসলো স্পর্শী। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, না, ফোন হারায়নি, তবে নিজেকে হারিয়েছে। শুনুন ভাই, আপনার ভাইকে সামলান। এই কুকুরের মতো স্বভাবটা পাল্টাতে বলুন, নইলে খুব শীঘ্রই আমার হাতে খুন হবে। আমার বোনের পেছনে আর একবারও যদি ওকে দেখি না, তাহলে স্রেফ খুন করে ফেলবো।
চরিত্রহীন একটা। এমন ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে উঠল পরশ। ব্যতিব্যস্ত হয়ে বলল, পিয়াস কোথায়? হসপিটালে আছে আপাতত। হাত ভাঙিনি, ব্যাস পিটিয়েছি। তবে এবারেও না শুধরালে পরবর্তীতে প্রাণ নিয়ে নিব। বলেই ফোনটা কেটে বন্ধ করে দিল স্পর্শী। সে চাইছিল এটাই। ওই জানোয়ারটার কোনো অভিভাবক আসলে তাকেই বুঝিয়ে বলা যাবে, তা না হলে ওই মেন্টাল জানোয়ারটাকে সারা জীবনেও শুধরানো যাবে না। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখে ব্যস্ত পায়ে গাড়িতে ঢুকলো পরশ। পাভেল দূর থেকে দেখেই ছুটে এলো ভাইয়ের কাছে। জিজ্ঞেস করতেই চিন্তিত কণ্ঠে বলল, এক্ষুনি ঢাকায় যেতে হবে। পিয়াস আবার আবার কোনো ঝামেলা পাকিয়েছে। একটা মেয়ে ফোন করে বলল পিটিয়ে হসপিটালে ভর্তি করেছে। না জানি কোন অবস্থায় আছে এখন। ফোন বন্ধ। অপরাহ্নের প্রথম ভাগ। বিশালাকার ছাইরঙ্গা অন্তিরঙ্গের মধ্যেখানে অবস্থানরত দিনপতি তার প্রভা ছড়াচ্ছে ব্যস্ততার সাথে। তার প্রস্থানের যে সময় হয়ে এসেছে, নিজস্ব দীপ্তিকে যতটা পারছে ততটা ছড়িয়ে দিচ্ছে অবিনতলে। এই মরুভূমির ন্যায় মস্ত দালান কোঠার মধ্যেখানে এগিয়ে যাওয়া প্রশস্ত ধুলোময় পথকে পাড়ি দিয়ে বেশ দাপটের সাথে ডেইরি গেটে প্রবেশ করলো 3খানা বিলাসবহুল গাড়ি। হুট করে এই বিকালের দিকে এমন আগমন কে মেনে নিতে পারল না অনেকেই। ফলস্বরূপ কৌতূহলী দৃষ্টিতে অবাকের ন্যায় দৃষ্টি দিল গতিশীল গাড়িগুলোর দিকে। হুস হুস করে ইঞ্জিন চালিত গাড়িগুলো এগিয়ে গেল ছেলেদের আবাসিক হলের দিকে। এবারে কেউ কেউ আন্দাজ করলো হুট করে চলে আসা এই অতিথিকে। তাদের আন্দাজ করা দৃষ্টিগুলোকে সত্য প্রমাণিত করেই গাড়িগুলো থামলো কাজী নজরুল আবাসিক হলের সামনে। মুহূর্তেই দুপাশের গাড়ি থেকে নেমে এলো কালো পোশাক ও বন্দুকধারী বডিগার্ড। ডোর খুলতেই মধ্যিখানে থাকা গাড়ি থেকে দাপটের সাথে বেরিয়ে এলো পিরোজপুর 3-এর নবনির্বাচিত সংসদ পরশ শিকদার। তার সাথে সাথে ওপাশ থেকে বেরিয়ে এলো পার্সোনাল সেক্রেটারি রূপে থাকা মেঝো ভাই পাভেল শিকদার। দ্রুত পায়ে হেঁটে গেল রিসেপশনের দিকে। পাভেল বডিগার্ডের সেখানে থাকার আদেশ দিয়ে নিজেও ছুটল ভাইয়ের পিছু পিছু। রিসেপশনে থাকা লোকটা তাদেরকে চেনে। দেখতেই হাসি দিয়ে সালাম দিল। বাম পাশে থাকা ফর্মটা বের করে দিতেই ত্রস্ত হাতে সই করে দিল পাভেল। পরশ এতক্ষণে ভেতরে ঢুকে পড়েছে। ফর্ম রেখে ভাইয়ের পেছনে জ্বর পায়ে ছুটতেই নাগাল পেল। দাঁতে দাঁত চেপে করুণ কণ্ঠে বলল, এত জোরে হাঁটছিস কেন? আমার তো তোকে ধরতে রীতিমতো দৌড়াতে হচ্ছে। ভাই, একটু তো এদের সামনে আমার প্রেস্টিজটা রাখ। কোনরূপ সাড়া পেল না পরশের থেকে। নিশ্চয়ই পিয়াসকে নিয়ে বেশ চিন্তিত। বুঝতে পারতেই নিজেও গম্ভীর হয়ে গেল পাভেল। গ্রাউন্ড ফ্লোরের শেষ প্রান্তের বাম দিকেই লিফট। এর আগে পরশ এলেও পাভেল আসেনি। ফলস্বরূপ ভাইয়ের পিছু পিছু ছোট বাচ্চাদের মতো ছুটতে হচ্ছে। 302 নং রুমের সামনে দিয়ে দুবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেয় আদনান। উল্টো ঘুরে পরশকে দেখেই পিলে চমকে উঠল পিয়াসের। দ্রুত খুলে রাখা শার্ট হাতে নিয়ে গায়ে জড়ানোর প্রয়াস করতেই ধরে ফেলল পাভেল। এক টানে শার্ট ধরে ছুঁড়ে ফেলল ফ্লোরে। বাম হাত ধরে টেনে ঘুরিয়ে দিল উল্টো দিকে। পুনরায় পিঠের দিকে তাকাতেই চিবুক শক্ত করে হয়ে গেল। স্টিকের প্রতিটা আঘাত ফর্সা পিঠময় লালচে হয়ে দৃশ্যমান হচ্ছে। পিঠে তরল তেল জাতীয় কিছু অনুভব হতেই খাটের দিকে চাইল পরশ। পাশেই মলম রাখা, হয়তো মলম লাগাচ্ছিল। দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল পিয়াস। রাগে ভেতরটা ফেটে যাচ্ছে। কার এত বড় সাহস তাকে না জানিয়ে ভাইকে খবর দিয়েছে? স্পর্শীর হাতে পড়েছিল তার ফোন। তার মানে কি ওই করেছে? ওকে তো ছিঁড়ে খাবে পিয়াস। এভাবে মার খেয়েছিস কেন? পরশের গম্ভীর প্রশ্নের মুখে তৎক্ষণাৎই ভাবনা থেকে বেরিয়ে এলো পিয়াস। আমতা করে বলল, তেমন কিছু না ভাই, ও আমি সামলে নেব। তুমি কেন আবার কষ্ট করে আসতে গেলে? ঠোঁট দুটো গোল করে বিরক্তিকর নিঃশ্বাস ফেলল পাভেল। বলল, কেউ তো শুধু শুধু এমন বেদরম পেটাবে না। কি করেছিলি তুই? পড়তে এসেছিস ভালো কথা, কিন্তু এমন 12 মাসে 12 বার নালিশ আসবে কেন? আর আমাদেরই বা এমন ছুটতে হবে কেন বারবার? তুই জানিস না ভাই এখন কতটা ব্যস্ত থাকে? মাথা নিচু করে ফেলল পিয়াস। পরশের অগোচরে পাভেলকে চোখ রাঙালো, যার মানে এই। তুই কেন এসেছিস এখানে? আর ভাইকে কেন রাগিয়ে দিচ্ছিস আমার বিরুদ্ধে? চোখ টিপে হাসলো পাভেল। তারপর পুনরায় গা জ্বালানো হাসি দিয়ে বলল, ছি, মান সম্মান তো পুরো ডুবিয়ে দিলি। কোন না কোন মেয়ের হাতে মার খেয়েছিস। আমি ভাবছি এই কথা কোনোভাবে ফিরোজপুরে ছড়ালে কি হবে। বিরোধী পক্ষের সবাই বলবে এমপির ভাই মেয়ে মানুষের হাতে মার খায়। ছি, আমার তো লজ্জা করছে তোদের ভার্সিটিতে আসতেই। সবাই মুখ টিপে টিপে হাসছে আর বলছে ওই যে মেয়েদের হাতে মার খাওয়া পিয়াসের ভাইয়ারা এসেছে। শাট আপ পাভেল। আমি এই মুহূর্তে ওই মেয়েটাকে দেখতে চাই। 10 মিনিটের মধ্যে হাজির করবে ওই মেয়েকে। রেগে চিৎকার করে বলে উঠল পরশ। থেমে আদনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি জন্য মেরেছে ওই মেয়ে? আর তোমরা কোথায় ছিলে?
আদনান পিয়াসের দিকে তাকালো। পিয়াস না বলার জন্য বারবার মাথা নাড়িয়ে ইশারা দিলেও পরশের ধমকানির সাথে পেরে উঠতে পারল না। নিচু মুখে বলল, ওই মেয়েটাও এই জাবিরি স্টুডেন্ট, আমাদের জুনিয়র। ওর বোনকে পিয়াস ডিস্টার্ব করেছিল সকালের দিকে, তাই জন্য হকি স্টিক দিয়ে পিটিয়েছে। আর ভাইয়া, ওই মেয়ের ভার্সিটির সবার সাথে হাত মেলানো, ছাত্রনেতা থেকে শুরু করে সাধারণ স্টুডেন্টরাও ওই মেয়ের কথায় হ্যাঁ মেলায়। ওখানে আমরা যদি কিছু করতে যেতাম তাহলে উল্টো মার খেতাম। পরশ অবাক হয়ে শুনল। কপালে চামড়ায় দুভাঁজ হয়ে গেছে ইতিমধ্যে। পিয়াসের দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, মেয়েদেরকে ডিস্টার্ব করছিলি? বাহ, মারামারি যাবতীয় অকাম কুকাম থেকে শুরু করে এখন মেয়েলি ঝামেলায়ও পড়েছিস। এই জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম আমি। হুট করে পরশের এমন চিৎকারে ভয় পেয়ে গেল পিয়াস। দ্রুত নিজের সাফাই গাইতে বলল, ভাই আমার কোনো দোষ নেই। ওই মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করি আমি, এমনকি আমাদের অনেক বছরের রিলেশন। কিন্তু হুট করে ও কিছুদিন ধরে আমাকে ইগনোর করছিল। অন্য আর একটা রিলেশনে জড়িয়েছে, আমি মানতে পারিনি। ব্যাস রাগের বসে ওর সাথে দেখা করতে গিয়ে এক পর্যায়ে হাত ধরেছিলাম। আর জোর করার জন্যই হয়তো ওর বোনকে বলে এমন একটা সিন ক্রিয়েট করেছে। তুমি বলো, কাউকে ভালোবাসে কি ভুল? কথাগুলো বলেই কাতর চাহনিতে তাকালো পিয়াস। ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, এসব মেয়েদের পাল্লায় পড়তে নেই ভাই। এরা সাময়িক সময়ের জন্য এসে মায়া বাড়িয়ে অন্য পুরুষে মগ্ন হয়। আমি বুঝতে পারছি তোকে। এরই মধ্যে ফোন হাতে এগিয়ে এলো রতন। পরশের উদ্দেশ্যে বলল। পরশ ফোনটা ধরতেই টেনে নিয়ে গেল পাভেল। ভাইয়ের উদ্দেশ্যে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি কথা বলছি, তোর বলার দরকার নেই। এমপি মানুষ, যদি মেয়েটা গাড়ি টাড়ি দিয়ে বসে তখন আর প্রেস্টিজ থাকবে না। সায় জানালো পরশ। ফোনটাকে কানে তুলতেই ওপাশ থেকে দাবাং মার্কা এক ধমক চলে এলো। ওই বিল গেটসের বাচ্চা, টাকা কি ফোনে বেশি হয়ে গেছে? ফোন দিয়ে এমন চুপচাপ থাকার মানে কি? খুব বেশি হয়ে গেলে আমার নাম্বারে রিচার্জ করে দিস ভাই, এখন রাখ। হক চকিয়ে গেল পাভেল। ফোন কেটে দিবে এই আতঙ্কে দ্রুত বলল, আমি পাবেল শিকদার বলছি। মুহূর্তেই ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে ভেসে আসলো, তো আমি কি করব? জানতে চেয়েছি আপনার নাম, কি দরকারি ফোন দিয়েছেন সেটা বলুন। পিয়াস শিকদার আমার ভাই হয়, আপনি যাকে আজকে ভার্সিটির সবার সামনে পিটিয়েছেন। আপনার সাথে কথা আছে, 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসে আসবেন। নাক ছিটকালো স্পর্শী দাম্ভিকতার সাথে বলল, গাড়ি পাঠিয়ে দিন সোসাইটি গেটে, আসছি আমি। অবাক হয়ে গেল পাভেল। না বোঝার প্রয়াসে আবারও জিজ্ঞেস করলো, গাড়ি পাঠাবো মানে? সাথে সাথেই ওপাশ থেকে ঝাড়িয়ে এলো। তেতে স্পর্শী বলল, তো আমি কি বিএমডাব্লিউতে চড়ে আসবো যে 10 মিনিটের মধ্যে হাজির হব? লোকাল বাস ধরতে হবে ভাই, কয় ঘন্টা লাগবে জানি না। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পরশের ইশারায় আবার থেমে গেল। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আসুন, অপরাজয়ের বাংলার সামনে আসবেন, আমরা সেখানে অপেক্ষা করছি। ফোন রেখে দিতেই পরশের উদ্দেশ্যে পাভেল বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? রাতে মিটিং আছে, এই মেয়ের আসতে ক ঘন্টা লাগবে কে জানে। ততক্ষণ বসে থাকবো? আর সব কিছু বাদ দিলাম, কথা বলে যা বুঝলাম মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। যদি কিছু করে বসে সে সময় মান সম্মান থাকবে তোর? এমনিতেই যা বুঝলাম এর হাত চলে কথার আগে। যদি 2-4টা থাপ্পড় দিয়ে বসে তারপর একে মেরে ফেললেও তোর সম্মান ফিরে আসবে। আমার ভয় লাগছে ভাই। চোখ দুটো ছোট ছোট করে তাকালো পরশ। পিয়াসকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, যত রাতই হোক না কেন আমি থাকবো। আমি দেখতে চাই এমন হিম্মত কার যে কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলে, তাও তার বোনের নষ্টামির জন্য। হার মানলো পাভেল। নিজেও পিছু পিছু আসতে লাগলো। পিয়াস চোরা কণ্ঠে আস্তে করে বলল, ওর বাড়ি কাছেই, খুব বেশি হলে 15 মিনিট লাগে। আর রেডিও কলোনি থেকে জাহাঙ্গীরনগর আসতে কোনো জ্যাম বাঁধে না। ত্রস্ত পায়ে গেটের ভেতরে ঢুকলো স্পর্শী। গায়ে কালো রঙের ঢোলা সালোয়ার কামিজ। গায়ের ওড়নাটা মাথায় জড়ালেও বাতাসের দাপটে তা পড়ে যাচ্ছে বারংবার। দ্রুত পায়ে এগিয়ে গেল অপরাজেয় বাংলার দিকে। 10 মিনিট হাঁটতেই দেখলো পিয়াসের মুখ। ওদিকে দাঁড়িয়ে সামনে থাকা মানুষগুলোর সাথে কথা বলছে। পাশেই পার করা 3-3টা গাড়ি। বেশ চেনা লাগলো গাড়িগুলো। এতগুলো বডিগার্ড। পিয়াসের বন্ধু বান্ধব দেখে সামান্য ভরকালো স্পর্শী। কি ব্যাপার, তাকে মারবে না কি এখন? মুহূর্তেই হাসি পেল তার ভাবনাতে। ত্রস্ত পায়ে সামনে এগিয়ে যেতেই পিয়াস ক্ষুব্ধ চোখে তাকালো। আমাকে ডেকেছো কেন? বলতেই পিছু ফিরে তাকালো পরশ। সামনে সেদিনের অভদ্র মেয়েটাকে দেখতেই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। স্পর্শী নিজেও নিজের কথার খই হারিয়ে ফেলল। এমন টান টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চেঁচিয়ে উঠল পাভেল। বলল, এ কি, এটা তো 200 টাকা ভাই। এই তুমি মেরেছো আমার ভাইকে?
ঢোক গিল স্পর্শী। সামনে অবাক হয়ে দাঁড়ানো পরশের চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোমার সাহস হলো কি করে আবার ভাইকে মারার? হ্যাঁ, আবার শুরুতেই বোঝা উচিত ছিল এমন ডাকাত আজ পাগলি বখাটে সন্ত্রাস মেয়ে ছাড়া কোনো ছেলেকে পেটানোর মতো কাজ আর কার দ্বারা হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো স্পর্শী, তারপর চেঁচিয়ে উঠে বলল, আরে বাহ, আমি কি করে ভুলে গেলাম। চোর ছ্যাচরের কম্বিনেশন ভীষণ বড় ভুল। আরে আমার বোঝা উচিত ছিল এই পবিত্র চরিত্রের ছেলেটার ভাই কতটা চরিত্রবান হতে পারে। একটা তো ডাকাত আর অন্যটা চরিত্রহীন। দিনের শেষ প্রহর, ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে চলল। সূর্য তার তপ্ত রশ্মি নিয়ে উবে গেছে আরো আগেই। বিশাল আকাশে এখন রয়ে গেছে শুধুমাত্র তার আলোক রশ্মিগুলো। এগুলো মৃদু উত্তাপতা ছাড়ালেও প্রকৃতির নির্মল ঠান্ডা বাতাসের প্রকোপের সাথে পাল্লা দিয়ে হেরে যাচ্ছে। পরশ ক্রমশ নিজস্বতায় পরিপূর্ণ হচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আয়ত্ত করা এতদিনের সেই স্নিগ্ধতা গম্ভীরতা প্রস্থান নিচ্ছে ব্যক্তিসত্তার জেদে। সামনেই অন্যদিকে তাকিয়ে বিরক্তিকর অভিমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শী। পরশ দাঁতের দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো। কাকে চরিত্রহীন বলছো তুমি? অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের এবং পরের চরিত্রের উপর ফোকাস করো। গায়ে পড়া অভদ্র মেয়ে কোথাকার। হ্যাঁ হয়ে গেল স্পর্শী। তাকে অভদ্র বলেছে এই এমপি? রাগে জেদে নাকের উপরাংশ লাল হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, আপনি কি ইনডাইরেক্টলি আমাকে চরিত্রহীন বললেন? নিজের ঠোঁটটাকে বাঁকা করে হাসালো পরশ, তারপর বলল, ডিরেক্টলি বলছি, তোমার আর তোমার বোনের চরিত্রে সমস্যা রয়েছে। শুধু চরিত্রে না, তোমার তো মাথাতেও সমস্যা রয়েছে। নইলে এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে না, আর না তো নিজের বোনের কথা শুনে অন্য আরেকটা ছেলেকে বখাটের মতো মারতে না। এই মেয়ে, তোমার বোনকে নিয়ে আসুনি কেন? আমি দেখতাম ওই প্রতারককে, যে আমার ভাইয়ের সাথে প্রথমে বছরের পর বছর সম্পর্ক করে লাস্ট মোমেন্টে ইফটিজার বানিয়ে দিয়েছে। ঢোক গেল পিয়াস। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুপা পিছিয়ে গেল পেছনে। এগুলো বলা কি খুব প্রয়োজন ছিল পরশ ভাই? পাশে থাকা রতন চিমটি কেটে পিয়াসের উদ্দেশ্যে বলল। নাক ছিটকালো পিয়াস, নিচু স্বরে বলল, এগুলো বলা কি খুব প্রয়োজন ছিল পরশ ভাইয়ের? আরে ধুর, আমার ভাই প্রেম করবে ওর মতো অসভ্য মেয়ের সাথে? আর তাছাড়াও ভাইয়ার বিয়ে ঠিকঠাক, আংটি পরানো হয়ে গেছে। এই সামনের মাসেই বিয়ে। আমার ভাবি ভীষণ শান্ত, দুনিয়া নড়বে তবুও আমার ভাবি নড়ে না। মাথা ফাঁকা হয়ে গেল স্পর্শীর। কি বললো এই এমপি? ওই লোফারটার সাথে আরশির সম্পর্ক ছিল, তাও বছরের পর বছর ধরে। এক পলক পিয়াসের দিকে তাকালো স্পর্শী, তারপর পরশের দিকে তাকিয়ে বলল, এই কথাগুলো আপনার ভাই আপনাকে বলেছে? হঠাৎ স্পর্শীর এমন শান্ত রূপ দেখে পরশ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পিয়াসের চোরা চোখের দিকে একবার তাকিয়ে স্পর্শীকে বলল, তোমার বোনকে জিজ্ঞেস করো কত বছরের সম্পর্ক ছিল। এতদিন পর নতুন কোনো ছেলে পেয়ে তার সাথে জড়িয়েছে অসভ্য মেয়েটা। পেলে তো থাপ্পড়ে গাল লাল করে দিতাম। মুহূর্তে পায়ের জুতো খুলে হাতে নিল স্পর্শী। পিয়াসের দিকে তেড়ে যেতে যেতে বলল, আপনার এই লোফার ভাইটার চরিত্র তো ভাদ্র মাসের কুকুরের মতো, যখন যার কাছে যায় তাকেই বউ মনে হয়। ভার্সিটির সবকটা মেয়ের সাথে তো ওর সম্পর্ক ছিল, সবগুলোই তো ওর 2-3 বছরের গার্লফ্রেন্ড। কি করে আমার বোনের সাথে বছরের সম্পর্ক ছিল তোর? বাকরুদ্ধ হয়ে গেল পরশ। এহেন কাণ্ডে বডিগার্ডগুলো ছুটে এলো স্পর্শীর দিকে। কোনো না কোনো ঝামেলা বাঁধবে বুঝে উঠতেই পাভেল হাত দিয়ে ইশারা করে থামাতে বলল বডিগার্ডদের। স্পর্শীর দিকে রেগে গিয়ে বলল, এই সাবধান, আপনার সাথে আমরা ভদ্রভাবে কথা বলছি দেখে ভাববেন না যে আমরা দুর্বল। এমন অভদ্রতা আরেকবার করলে 2-4টা থাপ্পড় লাগিয়ে দেবো গালে, তখন বুঝবেন আমরা কতটা ভদ্র। মুহূর্তে ঠাস করে থাপ্পড় লাগালো পাভেলের গালে। মাথায় বজ্রপাত পড়লো পাভেলের, যেন সে স্বপ্নে আছে। এমন রিয়াকশন মোটেও আশা করেনি সে। ছলছল চোখে ইনোসেন্ট ফেস নিয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। দুহাত দিয়ে মুখ চেপে হেসে দিল পিয়াস। এখানে অন্য কেউ হলে কথা ছিল, কিন্তু থাপ্পড় পাভেল ভাই খেয়েছে, এতে সে ভীষণ সন্তুষ্ট। এই তো কিছুক্ষণ আগেই তাকে ব্যঙ্গ করে বলছিল, মেয়েদের হাতে মার খেয়েছিস, এটা বড় লজ্জার বিষয়। এবার নিজেই সেই লজ্জার সম্মুখীন হলো। পিয়াসের উপর থাকা সমস্ত রাগ পাভেলের উপর ছেড়ে স্পর্শী বলল, এই আপনাকে কে ডেকেছে? আপনি মাঝখান থেকে উঠলেন কেন? হ্যাঁ, আমি কথা বলছি এই দুই ভাইয়ের সাথে, আপনি নাক গলালেন কেন? সেক্রেটারির মতো থাকবেন। ও আমার নিজের ভাই। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিজেকে কন্ট্রোল করে পরশ বলল। ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শী। 3 ভাইয়ের দিকে চোখ বলিয়ে 3টে আঙ্গুল দেখিয়ে বলল, 3টা?
এতগুলো কেন? মুহূর্তেই নিজেকে সামলে আবারও বলল। না মানে আমার মিস্টেক হয়ে গেছে। এরপর পাভেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনারও কথা বলার অধিকার আছে, বলুন কি বলবেন। এ যেন এক কড়াই গরম তেলের মধ্যে এক ফোঁটা পানির ছিটে পড়ল। আশেপাশের কিছু উৎসুক ছাত্রীর দিকে তাকালো পাভেল। কেউ কেউ হাসছে, নিশ্চয়ই তার থাপ্পড়ের বিষয় নিয়ে। পরশের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘোরের মধ্যে আছে। তাকে থাপ্পড় মেরেছে। কোথায় সবাই এই বিষয়ে লড়বে তা না, সবাই ঘোরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাগে হনহন করতে করতে গাড়ির দিকে এগিয়ে গেল। তেজ নিয়ে দরজা মেলে ভেতরে ঢুকে ঠাস করে লাগিয়ে দিল। সেদিকে একবার তাকিয়ে আফসোস করে বলল স্পর্শী, আহারে বেচারা শুধু শুধুই থাপ্পড়টা খেলো। কিন্তু এতে স্পর্শীরও সব দোষ নেই। কেন এই ছেলে এর আগের সময় তার সামনে এলো?